হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। দেখো, তৃতীয় অধ্যায় নিয়ে অনেক স্টুডেন্ট অনেকভাবে কনফিউশন থাকে। কেউ কেউ তো এটা বাদে দিয়ে দেয় যে এটা কঠিন বা এটা মিলাইতে পসিবল হয় না, সম্ভব হয় না এর জন্য। আচ্ছা, আজকে আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব যাতে তোমাদের এটা মাথার মধ্যে অনেক সুন্দরভাবে গেঁথে যায়। একটা জিনিস দেখো, তুমি যদি এই অধ্যায়টা স্কিপ করো অ্যাডমিশনে যায় কিন্তু শিওর ধরা খাবা। কারণ অ্যাডমিশন এই অধ্যায় থেকে প্রত্যেকবার ডিইউ বলো, জিএসটি বলো, যে কোনো জায়গায় কোশ্চেন আসবেই। ডিইউতে তো একটা দুটা মাস্ট, আর জিএসটি তে তো 3-4টা বা 5টা পর্যন্ত আসতে পারে। ওকে, তো এই অধ্যায়টা তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। স্কিপ করার চিন্তা মাথা থেকেই বাদ দাও, বাট এই অধ্যায়ে কনসেপ্ট রাখতে হবে। চলো দেখি কিভাবে সহজে এই অধ্যায়টা বোঝা যায় এবং সহজে এই অধ্যায়টাকে সমাধান করা যায়। আজকে আমরা বেসিক গুলো শিখবো, নেক্সট ক্লাসে ম্যাথ প্র্যাকটিস থাকবে, ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে আরো ক্লিয়ার হবো। ওকে, তো ফার্স্ট টাইম দেখো ব্যাংক সমন্বয় বিবরণী। এখানে ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করতেছে? একটা ব্যবসায় প্রতিষ্ঠান। কে প্রতিষ্ঠান বলতো? একটা ব্যবসায় প্রতিষ্ঠান। ব্যবসায় প্রতিষ্ঠান। তাহলে একটা ব্যবসায় প্রতিষ্ঠান তোমার কি তৈরি করবে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবে। ওকে, তো একটা ব্যবসায় প্রতিষ্ঠান ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করবে, তাহলে এখানে কয়টা পক্ষ আসলো? দুইটা পক্ষ। বুঝো তো? পক্ষ হচ্ছে মানে এক পক্ষের সঙ্গে যেমন ফুটবল খেলা একটা টিমের সাথে আরেকটা টিমের লড়াই হয়, আরেকটা টিমের সাথে আরেকটা টিমের লড়াই হয়, সেম ভাবে ব্যাংক সমন্বয় বিবরণী একটা প্রতিষ্ঠানের সঙ্গে একটা ব্যাংকের লড়াইকে বোঝাচ্ছে, যে তাদের মধ্যে কিভাবে ব্যালেন্স আছে, কার ব্যালেন্স কম কার ব্যালেন্স বেশি, তাদেরকে সবসময় ইকুয়ালি রাখতে হবে। কারণ বিজনেস তো এইটাই বিলিভ করে যে কাউকে টাকা ধার দিয়ে রাখবো না বা কাউকে টাকা ধার নিয়ে রাখবো না, আমাকে সবসময় একটা ইকুয়াল পর্যায়ে থাকতে হবে। তো এই জায়গায় আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা চলে আসে, যেটা নগদান বই। আমাদের একটা নগদান বই নামে বই তৈরি করতে হয়, সেই বইটা তৈরি করতে গেলে এই ব্যাংক সমন্বয় বিবরণীর হিসাবটা লাগে। কারণ এই হিসাবটা ইকুয়াল না হলে আমরা তো নগদান বইয়ের ব্যালেন্স মিলাইতে পারবো না। যারা কমার্স স্টুডেন্ট অনেক ভালোভাবে বুঝতে পারতেছো যে নগদান বইয়ের ব্যালেন্স মিলাইতে গেলে ব্যাংক সমন্বয় বিবরণীটা অনেক গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখো, তাহলে এখানে কয়টা পক্ষ? একটা পক্ষ হচ্ছে ব্যবসায়, যেটাকে আমরা নগদান বই, যেটাকে আমরা নগদান বই বলবো, কারণ ব্যবসায় নগদান বই তৈরি করে। আর ওই ব্যবসায় এতগুলো টাকার হিসাব করতেছো, এতগুলো টাকা রাখতেছো, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা তো হিসাব করবাই, সেই টাকাগুলো কিছু তো ব্যাংকেও থাকবে। এখন সেই ব্যাংকে টাকা থাকবে, তুমি নির্দ্বিধায় বিশ্বাস করবা চোখ বন্ধ করে যে ব্যাংকে কত আছে না আছে ওরা যে হিসাব দিল তাই? এর জন্য তো তুমি একটা অবশ্যই হিসাব তৈরি করবে, বা তোমার প্রতিষ্ঠান অবশ্যই একটা হিসাব তৈরি করবে। তো তোমার বই প্রতিষ্ঠান যে হিসাবটা তৈরি করবে বা ব্যবসায় যে প্রতিষ্ঠান তৈরি করবে তাকে বলা হয় নগদান বই। আর নগদান বইয়ের সাথে ব্যাংক বই একটা হচ্ছে থাকে, মানে ব্যাংকে যা তোমার নামে যে অ্যাকাউন্টটা আছে বা বিজনেস অ্যাকাউন্টটা আছে ওইখানে একটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট আর তোমার অ্যাকাউন্টের টাকাগুলো মেলানো হয়। চলো একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে দেখি যে প্র্যাকটিক্যাল লাইফে এটা কিভাবে কাজে লাগে। দেখো, অলরেডি তোমাদের 18 বছর বয়স হয়ে গেছে, গার্লফ্রেন্ড আছে, কারো কারো তো আবার বিয়েও হয়ে গেছে, যাদের বউ আছে, আর ম্যাক্সিমামলি সবার আপু ভাইয়া তো আছে। ওকে, তো তাদের দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। ধরো এখানে দুইটা পক্ষ, একটা পক্ষ বয়ফ্রেন্ড আর একটা পক্ষ গার্লফ্রেন্ড, আরেকটা পক্ষ বর আর একটা পক্ষ বউ, আপু এবং ভাইয়া। দেখো, বয়ফ্রেন্ডের হাতে কিছু টাকা থাকে, কিছু কিছু টাইপের বয়ফ্রেন্ড আছে যারা মানে গার্লফ্রেন্ডের কাছে টাকাটা জমা রাখে। আবার কিছু উল্টা হইতে পারে, কিছু কিছু গার্লফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের কাছে টাকাটা জমা রাখে, যে তুমি জমা, এটা আমাদের ক্যারিয়ারে কাজে লাগবে। সেম ভাবে বর বউরা প্ল্যানিং করে করে টাকাটা জমায়। আবার কিছু কিছু ব্যক্তি আছে বা কিছু কিছু ছেলে পেলে আছে যারা ক্যারিয়ার সচেতন, এসব প্রেম টেম থেকে একেবারে দূরে আছে, তারা তাদের টাকাগুলো আপুর কাছে জমায়, আপুর কাছে জমায় দেয় সুন্দরভাবে। তো এখন একটা জিনিস দেখো, তুমি বয়ফ্রেন্ড তুমি গার্লফ্রেন্ডের কাছে টাকা জমা দিতেছো, যে টাকাটা জমা দিলা, তুমি কি চোখ বন্ধ করে বিশ্বাস করবা যে গার্লফ্রেন্ডে কত টাকা জমা দিছি? অবশ্যই না। তুমি সিম্পল একটা হিসাব কিন্তু নিজের নামে, মানে তোমার খাতায় বা যে কোনো নোট খাতায় কিন্তু তৈরি করে রাখতেছো। তার মানে তুমি টাকা জমা দিছো 50 টাকা, এই পাশে 50 টাকা আছে কিনা টেকনিক্যালি কিন্তু তুমি জিজ্ঞেস করো যে আমি তোমাকে এত টাকা দিয়েছিলাম, এটা আছে কিনা, বা এইভাবে। তার মানে তুমি যে টাকাটা দিতেছো তোমার নামে একটা হিসাব আছে। এখন যদি গার্লফ্রেন্ড হ্যাঁ বলে তাহলে তো ভালো, টাকা মিলে যাবে। আর যদি না বলে তোমার এখানে প্রশ্ন তোলার তো কোনো মানেই হয় না। সেম ভাবে বর বউয়ের কাছে টাকা জমায়, তো তুমি তো যতগুলো জমাইতেছো বা যতগুলো রাখতেছো একটা তো হিসাব রাখার চেষ্টা করো, তাই না? তো এই হিসাবটা যদি মিলে যায় তখনই আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী কি হবে? মিলবে। কিন্তু এই দুটো জায়গায় আমাদের বিশ্বাস থাকে না, এর জন্য কিন্তু আমরা হিসাবটা অনেক কড়া করি। আচ্ছা, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যা বলতেছি, কিছু কিছু অন্ধ আছে, অন্ধ প্রেমিক বা অন্ধ আছে, তারা তো অবশ্যই নির্দ্বিধায় এদের কাছে টাকা দেবে। কিন্তু একটা এমসিকিউ মনে হয় তোমার ম্যানেজমেন্টের মধ্যে পড়ছো, যে ব্যবসায় শিক্ষার স্টুডেন্টদের মনের মধ্যে ভালোবাসা থাকা যায় না, মানে তারা বিশ্বাসটা কম করবে, তারা হিসাবটা বেশি করবে। এটা তো বিলিভ করো, অ্যাজ এ কমার্সিয়াল স্টুডেন্ট হিসেবে তোমাকে এটা বিলিভ করতেই হবে যে তোমাকে
বিশ্বাস কম করে হিসাবটা বেশি করতে হবে, কারণ তোমার পদে পদে ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে বিজনেস করতে গেলে। ওকে, তো এই জায়গা থেকে যারা কমার্স স্টুডেন্ট তারা তো অবশ্যই হিসাবটা করা রাখবে যে তাদের টাকা জমা রাখতে সে কিভাবে, কিন্তু ভাইয়া আপনার কাছে হলে দেখো বিশ্বাসটা অটোমেটিক্যালি চলে আসে। তো এই জায়গাতে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী সেইভাবে খাটে না, মানে এখানে আমরা অটোমেটিক্যালি বিশ্বাস করে টাকাটা জমা রাখতে পারি। তো এই যে দুই সাইডের আমার মানে মেইন থিম হচ্ছে এই যে দুই পক্ষের, এই পক্ষের আর এই পক্ষের আমরা টাকার যে হিসাবটা মিলাইতেছি বা টাকার যে হিসাবটা করি প্র্যাকটিক্যাল লাইফে, তুমি যদি টাকাটা জমা রাখো কোনো ফ্রেন্ডের কাছেও, তাদের দুই পক্ষে যে টাকার ব্যালেন্সটা জমাও, কম বেশি তোমার ফ্রেন্ড ওখানে অ্যাড করলো, তুমি কিছু অ্যাড করলা, তো এই কম বেশির ব্যালেন্সটা যে জমাও এইটাকে তোমার প্র্যাকটিক্যাল লাইফে সমন্বয় বিবরণী বলা হবে। কিন্তু এই কাজটা যখন তুমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট অফিসার হিসেবে বা কোনো অফিসার হিসেবে নিয়োগ দিবা, তখন তোমাকে সেম কাজটাই করতে হবে একটা নগদান বইয়ের সাথে আর একটা ব্যাংকের সাথে। ব্যাংকে টাকা ঢুকলো, ওকে, তোমার টাকা বাড়াইতে হবে। ব্যাংক টাকা কাইটে নিল, তোমার টাকা কেটে নিতে হবে। ব্যাংকের টাকা যোগ হলো, তোমার টাকা যোগ করতে হবে। ব্যাংকে সুদ মঞ্জুর করলো, তোমার টাকা বাড়াই দিতে হবে নগদান বই। দেখো একটা সিম্পল উদাহরণ দেই, ব্যাংকে তুমি টাকা রাখছো, ব্যাংক তো প্রত্যেক বছর সুদ নেবে, কিন্তু হঠাৎ করে ব্যাংক সুদটা মঞ্জুর করে দিল যে এই বছর আমরা সুদ নিব না, তখন তুমি কি করছো, আগের বছরের প্র্যাকটিক্যাল অনুযায়ী তুমি টাকাটা কমাই দিছো, কিন্তু হঠাৎ করে তুমি শুনলা ব্যাংক সুদ কমাই দিচ্ছে, তখন তোমার কি করতে হবে, নগদান বইয়ের টাকাটা বাড়াইতে হবে না, কারণ নগদান বইয়ের টাকা তুমি মাইনাস করে দিছিলা, কিন্তু ব্যাংকের টাকাই তোমার হচ্ছে সুদ মঞ্জুর করে দেওয়ার কারণে ব্যাংকের টাকাটা স্টেবল আছে, স্বাভাবিক আছে। তো এই যে দুই পক্ষের সমন্বয় করি আমরা, এই সমন্বয়টাকে বলা হয় ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে বুঝলা যে ব্যাংক সমন্বয় বিবরণীটা কি? এক কথায় যদি আমরা বলতে যাই, ব্যাংকের টাকার সঙ্গে তোমার টাকা মিলাইতে হবে, যেটা তুমি প্র্যাকটিক্যাল লাইফে অনেক জায়গায় করে আসছো। ওকে, তো এই হিসাবগুলোর মধ্যে কি কি গরমিল থাকে, কিভাবে শর্টকাট করলে তুমি ইজিলি পারবা, কিভাবে তোমার অঙ্কটা অনেক ইজি হবে, চলো সেইটা দেখে নেই। আর যদি এই সমন্বয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবা যে ব্যাংক সমন্বয় বিবরণী আমি এই ধাপটা বুঝি নাই। ওকে, চলো দেখি যে এখানে কোন কোন হিসাবের গরমিল হয়, কি কি ছক থাকে এবং খুব সহজে কিভাবে আমি হিসাবটা করতে পারবো। তাহলে চলো আমরা দুইটা পয়েন্ট দেখি, একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ছকটা কিরকম হবে, আর একটা হচ্ছে এখানে কোন কোন হিসাবগুলো আসে। ওকে, তো ফার্স্ট টাইম দেখো এখানে ব্যাংক সমন্বয় বিবরণীর ছকটা আছে, ছকটা আমরা একটু পর আরো ভালোভাবে বুঝবো। তার আগে এখানে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে, সেটা একটু দেখি। যে কারণগুলোর কারণে আমানতকারী মানে কি, আমরা, আমানতকারী মানে কি মানে বলতো, আমরা মানে আমরা যে ব্যবসায়ীরা আছি তারা হচ্ছে আমানতকারী। ব্যাংক ব্যালেন্স মানে আমি যে ব্যাংকে টাকাটা রাখছি, বা আমার যে প্রতিষ্ঠান ব্যাংকে টাকাটা রাখছে সেই টাকাটা, এবং ব্যাংক বিবরণী ব্যালেন্সের মধ্যে গড়মিল, তার মানে আমার টাকাটাও আমার হিসাব আছে। আবার ওই যে একটু আগে দেখালাম আমাদের টাকাটার আমাদের একটা হিসাব আছে, সেম ভাবে ওই টাকাটারই ব্যাংকে একটা হিসাব আছে। তো এটাকে বলা হচ্ছে আমানতকারী ব্যাংক ব্যালেন্স মানে আমাদের ব্যাংক ব্যালেন্স, এবং ব্যাংক বিবরণী ব্যাংক ব্যালেন্স মানে আমাদের ব্যাংক বিবরণী ব্যালেন্সটার ব্যাংকের হিসাবটা। এইটার মধ্যে যে গরমিল গুলো হয় তার কিছু কারণ দেখি এবং কিভাবে এটা হয় এটা একটু দেখি। দেখো ব্যাংক চার্জ বা খরচ, দেখো ব্যাংকে তো হিসাবটা রাত্রেবেলা সন্ধ্যাবেলা যে কোনো সময় তৈরি করতে হতে পারে, কিন্তু তুমি তো সঙ্গে সঙ্গে নিউজ পাবা না, বা সঙ্গে সঙ্গে এসে তোমাকে বলবে না যে ব্যাংকের চার্জ কাটা হয়েছে। বিভিন্ন কারণে চার্জ কাটবে, যেমন চেকের জন্য চার্জ কাটবে, একটা চেক বানাইছো, চেকের প্রত্যেকটা পেজের জন্য তোমাকে আলাদা টাকা দিতে হয়। তারপর হচ্ছে তোমার ব্যাংকের মাস শেষে একটা অ্যাকাউন্টে টাকা কাটে, ডেবিট কার্ডের জন্য টাকা কাটবে, ক্রেডিট কার্ডের জন্য টাকা কাটবে, বিভিন্ন ধরনের ব্যাংক টাকা কাটবে। তো এই চার্জ গুলো তো সঙ্গে সঙ্গে তোমাকে বলবে না, কিন্তু তোমার যে নগদান বইটা আছে তুমি না এটা ধরতেই পারবে না যে কখন টাকাটা কাটছে। এখন ওরা ধরো সাপোজ সিম্পল একটা উদাহরণ দেই, তোমার নগদান বইয়ের ব্যালেন্স আছে বর্তমানে 100 টাকা, ব্যাংকে ব্যালেন্স আছে 100 টাকা। ব্যাংক হঠাৎ করে 10 টাকার চার্জ কমাই ফেলছে, তো এই 10 টাকা কি তুমি সঙ্গে সঙ্গে নিউজ পাবা না। তার মানে ব্যাংক চার্জ করে ফেলছে কিন্তু তুমি টাকাটা কমাও নাই, তার মানে ব্যাংকে বর্তমান ব্যালেন্স আছে কত টাকা, 90 টাকা, তোমার কাছে ব্যালেন্স আছে 100 টাকা। এটা কি মিললো না? তখন তোমাকে ব্যাংক চার্জটা যেই দিন তারিখে তুমি শুনবা বা যত তাড়াতাড়ি শুনবা, তোমার ব্যাংক ব্যালেন্সটা কি করতে হবে বলতো, বাদ দিতে হবে। তো এটা ছিল ব্যাংক চার্জ। এরকম এন্ট্রিগুলো আমরা পাইলে বাদ দেওয়া বা যোগ দেওয়া করবো। কখন বাদ দেওয়া যোগ দেওয়া করবো এর পরের ট্রিক্সটাতে আরো ইজিলি বুঝতে পারবা। বাট বুঝতে পারতেছো যে আমানতকারী ব্যাংক ব্যালেন্স এবং ব্যাংক বিবরণী ব্যাংক ব্যালেন্স আমরা কিভাবে মিলাবো আর কোন কারণগুলো বশত মিলাবো। আচ্ছা, দেন আরেকটা দেখো, আচ্ছা ব্যাংক জমা সুদ। আচ্ছা, তোমার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা আছে, 3 মাস মেয়াদি আছে, সঞ্চয়ী অ্যাকাউন্ট আছে, স্থায়ী অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে। কারেন্ট অ্যাকাউন্টে কোনো সুদ পাবা না, তারপর হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্টে পাবা, আর স্থায়ী অ্যাকাউন্টে বেশি করে সুদ পাবা। তো ব্যাংকে তো তোমার বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকবে, কখন সুদ দিতেছে তুমি কি সঙ্গে সঙ্গে বুঝতে পারবা? আবার কখন সুদ মঞ্জুর করতেছে এগুলো কি বুঝতে পারবা? ব্যাংক চার্জ মঞ্জুর করতেছে না। সেম ভাবে ধরো তোমার ব্যাংকে, আবার আমি সেম উদাহরণটা দেই, ব্যাংকে তোমার 100 টাকা আছে, ব্যাংক তোমার সুদ দিল, মানে যে জমানো টাকাটা আছে, ব্যাংক মানে তো সুদ হিসাব।
বুঝো প্রচুর পরিমাণে সুদ থাকে। তো ব্যাংকে তোমার 10 টাকা সুদ দিছে, তার মানে তোমার ব্যাংকের ব্যালেন্সটা কত হলো এখন 110 টাকা। আর তুমি তো জানো না যে ব্যাংকটা সুদ দিছে, তুমি 100 টাকা লিখছো, তাহলে গরমিল হলো না? গরমিল হয়ে গেল, মানে এখানে কি মিললো? না, মেলে নাই। তো এইখানে তোমার 10 টাকা যোগ করে এটাকে 110 বানাইতে হবে, তখন তোমার হিসাবটা মিলে যাবে। তার মানে এইভাবে ব্যাংক জমা সুদ দিয়ে তোমার টাকাটা মিলাইতে হয়। এই এন্ট্রিগুলো আমরা ম্যাথের মধ্যে বা অঙ্কের মধ্যে আরো সুন্দরভাবে শেখার চেষ্টা করব। জাস্ট আপাতত একটু কনসেপ্টটা নাও যে কিভাবে তোমার অঙ্কটা করতে হবে, যে কিভাবে গার্লফ্রেন্ডের টাকা, বয়ফ্রেন্ডের টাকা, বোনের টাকা, ভাইয়ের টাকা বা স্বামী স্ত্রীর টাকাটা মিলাইতে হবে, মানে ব্যাংকের টাকার সঙ্গে আমানতকারী বা ব্যবসায় প্রতিষ্ঠানের টাকাটা মেলাইতে হবে। এবং নগদ জমা, চেক প্রত্যাখ্যান ইত্যাদি অনেকগুলো হিসাব আছে যেগুলো আমরা ম্যাথে ধীরে ধীরে বুঝবো। বাট আমি আশা করবো তোমরা অলরেডি বুঝে গেছো যে কিভাবে ব্যাংক সমানের বিবরণীটা তৈরি করতে হবে। জাস্ট সিম্পল দুটো জিনিস, তোমার টাকার সাথে ব্যাংকের টাকাটা মিলাইতে হবে, ব্যাংকের টাকাটা মিলাইতে পারলে হলো। কিন্তু এখানে মেইনলি যে প্রবলেমটা হয়, মানে তুমি ধরতে পারবে না তুমি কখন তোমার হিসাব দিয়ে হিসাব করবা আর তুমি কখন ব্যাংকের হিসাব দিয়ে করবা। না, আমি আবার বলি, তুমি কখন তোমার সাইড থেকে টাকাটা হিসাব করবা আর কখন ব্যাংকের সাইডে টাকাটা হিসাব করবা, তোমার দুইটা প্রবলেম তোমাকে নিজেকেই তৈরি করতে হবে। কখন তুমি তোমার সাইড থেকে তৈরি করবা, কখন তুমি ব্যাংকের সাইড থেকে তৈরি করবা, এইটা বোঝার জন্য একটা কিওয়ার্ড আছে। তো এই কিওয়ার্ডটা যদি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে শখের মধ্যে ম্যাথ করা কোনো পসিবল হবে না। বাট এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছে বুঝছো কিনা এটা কমেন্টে জানাও, যদি কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্টে জানাবা। ওকে, তো এটা ছিল আমাদের ম্যাথের এন্ট্রি গুলো এইভাবে আসবে। এবার আমরা শিখবো যে কিভাবে আমি ব্যাংক হব না আমি আমানতকারী হব, এইটা দিয়ে আমি ছকটা তৈরি করব, সেইটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা সেই কিওয়ার্ড দুটো দেখি। দেখো, তুমি ব্যাংকের মতো হও বা ব্যাংক তোমার মতো হোক, বইটা তোমাকেই তৈরি করতে হবে। আবার বলতেছি, তুমি ব্যাংকের মতো হও আর ব্যাংক তোমার মতো হোক, বইটা কাকে তৈরি করতে হবে? তোমাকেই তৈরি করতে হবে। বাট কখন তুমি ব্যাংকের মতো আচরণ করবা, মানে ব্যাংকের সঙ্গে যোগ বিয়োগ করবা, আবার কখন তুমি নিজের বইয়ের সঙ্গে যোগ বিয়োগ করবা, এটা কিওয়ার্ড। মানে ধরো আমরা গার্লফ্রেন্ডের কথা বলি, গার্লফ্রেন্ড কখন নিজের বই থেকে কমাবে বাড়াবে, আবার বয়ফ্রেন্ড কখন নিজের বই থেকে কমাবে বাড়াবে, সেই ওয়ার্ডটাই হচ্ছে আমাদের ব্যাংকের মতো কখন তুমি আচরণ করবা আর ব্যাংক কখন তোমার মতো আচরণ করবে। ওকে, আরো সিম্পল করে দেই। দেখো, উদ্বৃত্ত অতিরিক্ত জিনিসটা তো বুঝো। উদ্বৃত্ত মানে কি? উদ্বৃত্ত হচ্ছে তোমার হাতের থাকা, আর অতিরিক্ত মানে কি? দায়। মানে উদ্বৃত্ত হচ্ছে সম্পদ আর অতিরিক্ত হচ্ছে দায়। আচ্ছা, ওটা আমরা পরে বুঝবো। বাট আপাতত যে সিম্পল জিনিসটা দেখো, তা হচ্ছে যে যখন নগদান বইয়ের উদ্বৃত্ত কথাটা লেখা থাকবে বা পাস বই বা ব্যাংক বইয়ের অতিরিক্ত কথাটা লেখা থাকবে, আবার দেখো নগদান বইয়ের উদ্বৃত্ত, পাস বই বা ব্যাংক বইয়ের অতিরিক্ত কথাটা লেখা থাকবে, আমি ব্যাংকের মতো হব। আমি কার মতো হব? ব্যাংকের। মানে আমি ব্যাংকের মতো আচরণ করব। ব্যাংকের টাকা কমলো না বাড়লো এটা নিয়ে আমি যোগবিয়োগ করব। ব্যাংকের টাকা মানে আমি ব্যাংকের মতো হয়ে আচরণ করবো, মানে কি ব্যাংকের টাকা বাড়লে বাড়াবো, ব্যাংকের টাকা কমলে কমাবো। ম্যাথ করলে আরো ক্লিয়ার হবা। আবার জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখো যে আমি ব্যাংকের মতো হবো। যেমন এইখানে আমি বুঝাই দিই কিভাবে, যে নগদান বই মোতাবেক ব্যাংক যেমন অতিরিক্ত, তাহলে যোগ বিয়োগটা একটু উল্টা হবে। ম্যাথ করলে আমরা এটা আরো সুন্দরভাবে বুঝবো। তখন যোগগুলা যোগ, বিয়োগগুলা বিয়োগ। আবার যখন নগদান বইয়ের অতিরিক্ত লেখা থাকবে, মানে তোমার প্রশ্নের প্রথম লাইনটাতে জাস্ট খুলবা নগদান বইয়ের অতিরিক্ত বা পাস বইয়ের উদ্বৃত্ত লেখা থাকে, তখন ব্যাংক আমার মতো হবে। মানে ব্যাংক নগদান বই মোতাবেক তৈরি করবে, ব্যাংক আমার বইয়ের যোগ বিয়োগ গুলাকে কাউন্ট করবে। একবার আমি ব্যাংকের বইয়ের যোগ বিয়োগ গুলাকে কাউন্ট করব, একবার ব্যাংক আমার বইয়ের যোগ বিয়োগ গুলাকে কাউন্ট করবে, কিন্তু বিবরণী আমি তৈরি করব। ওকে, তো যখন নগদান বই মোতাবেক অতিরিক্ত থাকবে বা পাস বই বা ব্যাংক বই মোতাবেক উদ্ধৃত থাকবে, তখন আমি ব্যাংকের মতো হব, মানে আমি ব্যাংকের মতো আচরণ করব, ব্যাংক যেরকম আচরণ করতেছে। বাট যদি নগদান বই মোতাবেক উদ্ধৃত আর পাস বই মোতাবেক অতিরিক্ত এই দুটো ওয়ার্ড পাও, তাহলে তুমি ব্যাংকের মতো হবা, মানে ব্যাংকের মতো আচরণ করবা। জাস্ট এইটা মনে রাখো। আর সিম্পল এই ছকটা নেক্সট একটা ম্যাথ করলেই সম্পূর্ণটা তোমার মাথার মধ্যে অনেক সুন্দরভাবে ঢুকে যাবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে ব্যাংক সমন্বয় বিবরণী কিওয়ার্ড কি, কিভাবে টাকাটা বাড়াবো, কিভাবে টাকাটা কমাবো, এখানে কোন হিসাবগুলো আসে, ব্যাংক চার্জ, ব্যাংক সুদ, ব্যাংক জমা অতিরিক্ত, এই হিসাবগুলা, এবং এইখানে আমি কখন ব্যাংকের মতো আচরণ করব এবং ব্যাংক কখন আমার মতো আচরণ করবে। যদি বুঝে থাকো তাহলে ম্যাথ তোমার কাছে পানি মনে হবে। জাস্ট একটা ম্যাথ প্র্যাকটিস দেখলেই বাকি ম্যাথগুলো তোমরা অনেক তাড়াতাড়ি করতে পারবে, এটা আশা করি। ডেসক্রিপশন বক্সে ম্যাথের ক্লাসের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নাও এবং অধ্যায়টাতে তোমার কনফিডেন্স রাখো, অ্যাডমিশন প্লাস একাডেমিকটাকে অনেক স্ট্রং করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকো। সবাইকে ধন্যবাদ।